আমার প্রিয় ছাত্রছাত্রীরা সবাই ভালো আছো তো? আমরা গত ক্লাস 8-এর ছাত্রছাত্রীদের কথা বলছি। ক্লাস 8-এর আমরা সিভিক্স চ্যাপ্টার 3 করেছিলাম। আজকে আমরা করব চ্যাপ্টার 4 অ্যান্ড দ্য টাইটেল অফ দ্য চ্যাপ্টার ইজ আন্ডারস্ট্যান্ডিং লজ, আইন সম্পর্কিত ধারণা। আইন বিষয়টা তোমাদের অনেকেরই জানা আছে, এটা কোনো নতুন একটা টার্ম নয় তোমাদের জন্য। আইন কাকে বলে বা আইন বিষয়টা কি, মোটামুটি কিছুটা ধারণা রয়েছে তোমাদের জন্য। বা আইন ভঙ্গ করলে কি হয়, শাস্তি পেতে হয়, এসব ব্যাপারগুলো তোমাদের অনেকেরই ক্লাস 8-এ আস্তে আস্তে ধারণা হয়ে গেছে। এখন আমরা দেখব এই যে আইন সম্পর্কিত বিষয়টা, এটা কিভাবে তৈরি হয় বা কার দায়িত্বে হয়, এসব বিষয়গুলো আমরা একটু দেখছি। প্রথমত আসছে আইন বিভাগ, যাকে বলা হয় লেজিসলেচার। তোমরা জানো সবাই, গণতন্ত্রে সরকারের 3টে বিভাগ রয়েছে, যাদেরকে বলা হয় আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। লেজিসলেচার, এক্সিকিউটিভ অ্যান্ড দ্য জুডিশিয়ারি। তাহলে প্রথমেই রয়ে গেল আইন বিভাগ, লেজিসলেচার আমরা যাকে বলি। তো আইন বিভাগের কাজ কি তোমাদের জানা হয়ে গেছে এরই মধ্যে। আইন বিভাগ হলো মূলত যাদের যে মেইন কাজটা, আসল কাজটা, সেটা হলো কি আইন তৈরি করা দেশের জন্য। সে আইন তৈরি করার কতগুলো বিষয় রয়ে গেছে, কতগুলো পর্যায় রয়ে গেছে, সেটা আমরা একটু পরে দেখছি। মূলত 3টি সিস্টেম রয়েছে আইন তৈরি করার মধ্যে। তোমরা নিচের ক্লাসেও পেয়েছো বিষয়টা, যাদেরকে বলা হয় যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, যে সংবিধান পরিবর্তন বা সংযোজন যাই বলো। তো এখানে যেটা রয়েছে যে প্রথমত কোনো আইন রয়েছে যেগুলোকে সম্পূর্ণ নতুনভাবে তৈরি করতে হয় পরিবর্তিত সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক পরিস্থিতির জন্য। যেহেতু সব কিছুই পরিবর্তনশীল, সমাজ বলো, অর্থনীতি বলো, রাজনীতি, প্রশাসন, সব কিছুই পরিবর্তনশীল। মনুষ্য জগৎ, যেটা মনুষ্য জগৎ একটা পরিবর্তনশীল বিষয়। সেখানে সংবিধান তো আর স্ট্যাটিক থাকতে পারে না, স্থির থাকতে পারে না। এজন্য সংবিধানকেও পরিবর্তন হতে হয়। তো এই পরিবর্তন করার 3টি পদ্ধতি রয়েছে। সেটা হচ্ছে প্রথমত সম্পূর্ণভাবে একটা নতুন আইন তৈরি করা। দ্বিতীয়ত হচ্ছে কোনো আইনের কোনো অংশকে কিছুটা বাদ দিয়ে পরিবর্তিত রূপে ব্যবহার করা। আবার আরেকটা অংশ রয়েছে যেটা সম্পূর্ণই অযৌক্তিক, সম্পূর্ণই অচল বর্তমান সময়ের জন্য, সেগুলোকে সম্পূর্ণ বাদ দিয়ে দেওয়া। তো এই যে আইন বিভাগের যে এই কাজটা, যে সম্পূর্ণ নতুন আইন তৈরি করা, কিছুটা অংশ রাখা, আবার সম্পূর্ণ বাতিল করে দেওয়া, এই যে বিষয়গুলো, সেটা আইন বিভাগেরই কাজ। এরপরে আমরা যেটা দেখব যে আইনের শাসন, গণতন্ত্রের মূল কথাই হচ্ছে আইনের শাসন, রুল অফ ল যেটাকে বলা হয়। যেমন ফরাসি বিপ্লবের ধারণা থেকে এই ধারণাটা এসেছে, রুল অফ ল, আইনের শাসন। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। যদি গণতন্ত্রকে সফল হতে হয় তাহলে কোন জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন? সেটা হচ্ছে আইনের শাসন, দ্য রুল অফ ল। তো এখানে আমরা যে জিনিসটা বলবো যে ব্রিটিশ গভর্নমেন্ট দাবি করত যে তারাই নাকি ভারতে রুল অফ ল এস্টাবলিশ করেছে, আইনের শাসন প্রতিষ্ঠা করেছে। যদিও ভারতীয় ঐতিহাসিকদের এই বিষয়ে ভিন্নমত পোষণ করতেন। তারা বলতেন যে কেন শুধু ব্রিটিশরাই এই দাবি করছে যে তারা ভারতে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে, এটা আদৌ সত্য নয়। ভারতীয় ঐতিহাসিকদের মতে তারা কোনোভাবেই এদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারে না, বিকজ দ্য ব্রিটিশ রুল ওয়াজ আরবিট্রারি। তাদের আইনগুলো ছিল বৈষম্যপূর্ণ। তারা এখানে বৈষম্যপূর্ণ আইন রচনা করে তাদের পার্লামেন্ট, তাদের শাসন, তোমরা জানোই, এ বিষয়ে জানা হয়ে গেছে। তোমরা ক্লাস 8-এ নিশ্চয়ই হিস্ট্রি পড়ছো, এ বিষয়ে কি তোমরা অনেকটা জেনে ফেলেছো যে ব্রিটিশ শাসন এখানে কিভাবে চলতো। তোমরা জানো যে কিভাবে ভারতীয়দের উপর অত্যাচার করা হতো। তাহলে তারা কিভাবে দাবি করছেন যে ভারতে তারাই আইনের শাসন প্রতিষ্ঠা করেছিল? এই বিষয়টা সম্পূর্ণ ভুল ভারতীয় ঐতিহাসিকদের মতে। আরও একটা বিষয়, ব্রিটিশ পিরিয়ডে আইন রচনা করার সময় কিন্তু ভারতীয় আইনবিদদের যথেষ্ট ভূমিকা রয়ে গেছে। কথাটা বুঝতে পারছো? তাহলে ব্রিটিশরা যদি দাবি করে তারা এই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছিল, কথাটা সর্বৈব ভুল। কারণ ভারতীয় আইনবিদরা তাদের সময়োচিত, যথাযোগ্য, যুক্তিপূর্ণ সাজেশনগুলো দিয়ে তারা ব্রিটিশ সাম্রাজ্যকে কিন্তু অনেকটাই শাসন পরিচালনায় কিন্তু সাহায্য করেছিল একটা সময়ে ভারতীয় আইনবিদরা।
তাহলে বুঝতে পারছো যে যে বৈষম্যপূর্ণ আচরণ নিয়ে আইন তৈরি করা এবং ভারতীয় আইনবিদদের ভূমিকাকে অস্বীকার করা, এই বিষয়গুলো যারা করেছিল, তো তারা যে দাবি করছে যে দে এস্টাবলিশড দ্য রুল অফ ল ইন ইন্ডিয়া, দ্যাট ইজ কমপ্লিটলি রং। আমরা একটা জিনিস যেটা দেখব যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির অঙ্গীকার, এই আইন বিষয়ে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ব্যাপারটা কি, যেটাকে বলা হয় গণপরিষদ বাংলায়। তোমরা জানো অনেক আগে 1934 ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যেটা ডিমান্ড করেছিল যে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করা প্রয়োজন। কি কাজ থাকবে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির? তারা দেশের জন্য সংবিধান তৈরি করবে। কেন এই সংবিধানের প্রয়োজন? কারণ যে দেশ একটা বিদেশি শক্তির দ্বারা শাসিত হয়ে চলেছে, যখন তারা স্বাধীনতা পাবে তখন দেশটা কিভাবে চলবে? একটা দেশ, একটা গণতন্ত্র সাকসেসফুলি রান করতে হলে তার একটা সংবিধান অবশ্যই প্রয়োজন। আর সেই সংবিধানটা এমনিতে লিখে ফেললে তো হবে না। সেই দেশ যেখানে প্রচুর বিভিন্ন রকম বৈচিত্র্য রয়েছে, তোমরা জানো যে এত বৈচিত্র্য, এত ডাইভার্সিটি পৃথিবীর আর কোনো দেশেই আমরা দেখতে পাই না। তাহলে এমন একটা দেশে যেখানে যথেষ্ট রকমের বর্ণ, ধর্ম, জাতি, গোষ্ঠীর যে ডাইভার্সিটি রয়েছে, যে বৈচিত্র্য রয়েছে, সেখানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা কীভাবে ফর্ম করতে হবে, গণপরিষদকে কীরকমভাবে তৈরি করতে হবে, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেখানে সকল জাতি, ধর্ম, বর্ণের গোষ্ঠীর লোকেরা তাদের প্রতিনিধিদের, তাদের রিপ্রেজেন্টেটিভরা যেন এখানে থাকতে পারে। কেন? তাহলে কেউই ভাববে না, কোনো জাতিগোষ্ঠী ভাববে না যে আমাদের কথা বলার লোক তো এখানে নেই কেউ। এই জন্যই এমনভাবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা তৈরি করা হয়েছিল। তাদের কি অঙ্গীকার ছিল? যে উইল এস্টাবলিশ ল অ্যাট দ্য হাইয়েস্ট পয়েন্ট, দেশের মধ্যে আইনটাই হবে সর্বোচ্চ, দ্য স্পিরিট অফ ল। ঠিক আছে, এসব ধারণাগুলো কিন্তু বিদেশ বিভিন্ন বলো ফ্রেঞ্চ রিভলিউশন, বলো ফরাসি বিপ্লব, বা বিভিন্ন ধরনের যে আন্দোলনগুলো হয়েছিল বিশ্বজুড়ে, তাদের থেকেও ভারতীয়রা অনুপ্রাণিত হয়েছিল। সো স্পিরিট অফ ল, যেটাকে বলা হচ্ছে যে আইন হচ্ছে সবার ঊর্ধ্বে, আইনের ঊর্ধ্বে কেউই নয়, সংবিধান সবার উপরে। যিনি হাইয়েস্ট এক্সিকিউটিভ দেশে, রাষ্ট্রপতি, তিনিও কিন্তু আইনের ঊর্ধ্বে নন। তাহলে এই যে বিষয়গুলো, এগুলো আইন রচনার ক্ষেত্রে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, এগুলো সেখানেই, এটার মধ্যে সেগুলোই আসছে। আরও একটা জিনিস যেটাকে বলা হচ্ছে ইকুয়ালিটি বিফোর দ্য ল, আইনের অন্য একটা দিক যেটা ইকুয়ালিটি বিফোর দ্য ল, যে কোনো সমান অপরাধের জন্য সমান শাস্তি। এখানে কোনো ধরনের কাস্ট, জেন্ডার, রেস এসবের ভিত্তিতে কোনো ডিসক্রিমিনেশন করা হবে না। দেয়ার উইল বি নো ডিসক্রিমিনেশন অন দ্য বেসিস অফ কাস্ট, রিলিজিয়ন অ্যান্ড জেন্ডার অ্যান্ড অল দ্য আদার ম্যাটার্স অফ দ্য সোসাইটি। তাহলে এখানে কী করতে হবে? ইকুয়ালিটি বিফোর দ্য ল। এটার মূল আসপেক্টটা কি? হোয়াট ইজ দ্য মেইন আসপেক্ট অফ দিস আইডিয়া ইজ দ্যাট ফর ইকুয়াল গিল্টি ইকুয়াল পানিশমেন্ট। ওকে, সমান অপরাধের জন্য সমান শাস্তি পেতে হবে। এবার সে যেই হোক না কেন, তিনি সমাজের যে স্তরেই থাকুন না কেন, তার অর্থনৈতিক, সামাজিক পরিস্থিতি যাই হোক না কেন, তাকে কিন্তু সমানভাবেই শাস্তি পেতে হবে সমান অপরাধের জন্য। এটাকেই বলা হচ্ছে ইকুয়ালিটি বিফোর দ্য ল। আর আমরা যেটা বলেছি যে রুল অফ ল, আইনের শাসন, সেটা হচ্ছে গণতন্ত্রের মূল মন্ত্র। ওকে, তাহলে আমরা এখন দেখব যে আইনের সমতা, এই যে রুল অফ ল বা ইকুয়ালিটি বিফোর দ্য ল, সেটা কিভাবে প্রতিষ্ঠিত হতে পারে বা তার ব্যাকগ্রাউন্ডটা কী ছিল, এটা আমরা একটু দেখে নিই। আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম আইনের সমতা বিষয়ে, আইনের সমতা প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা যদি একটু পেছন দিকে দেখি, অনেকটাই পেছন দিকে প্রাচীন ভারতে, তখন কিন্তু যে আইনের সমতা বিষয়টা অনেক ক্ষেত্রেই অনুপস্থিত ছিল। কেমন? সেখানে একই অপরাধের জন্য ভিন্ন ভিন্ন শাস্তির ব্যবস্থা ছিল। কেন? তখন জাতি, বর্ণভিত্তিক বা সমাজের কোন স্তরে সেই ব্যক্তির অবস্থান, তার উপর ভিত্তি করে শাস্তির ব্যবস্থা করা ছিল। ঠিক আছে, তো এই যে সিস্টেমটা, এটা নিশ্চয়ই একটা অনৈতিক। যদিও বলা হচ্ছে আইন, তাহলে এটার মধ্যে আইনগত কোনো বিষয়ই নেই। যেখানে সমান অপরাধের জন্য সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিদের আলাদা আলাদা শাস্তির ব্যবস্থা করার ছিল, তো সেটাকে আমরা আইন বলতে পারি? নিশ্চয়ই নয়। তাহলে সেই ব্যবস্থাটা প্রাচীন ভারতে ছিল জাতিভিত্তিক, আলাদা আলাদা একই অপরাধের জন্য শাস্তি দেওয়া ভিন্ন ভিন্ন রকমের। সেই ব্যবস্থাটার অনেকটাই পরিবর্তন হয়ে গেল ব্রিটিশ ভারতে। ব্রিটিশ সরকার এসে অন্তত এই ব্যবস্থাটাকে বন্ধ করলো যে সমান অপরাধের জন্য সমান শাস্তি হবে, যদিও তারা সর্বৈব রূপে জিনিসটাকে প্রতিষ্ঠিত করতে পারেনি। আমরা যেটা বলছি যে ব্রিটিশ ভারতের পরিবর্তন বলতে কিছুটা একটা পরিবর্তন হলো, যে জাতিভিত্তিক
আলাদা রকম শাস্তির ব্যবস্থাটা অন্তত বন্ধ হয়ে গেল, কিন্তু তারা যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে পেরেছিল, আইনকে সবার ঊর্ধ্বে অবস্থান দিতে পেরেছিল, এটাও আমরা সত্যিকার অর্থে মেনে নিতে পারি না। এজন্যই যেটা বলা হচ্ছে যে ভারতীয় জাতীয়তাবাদীদের ভূমিকা, জাতীয়তাবাদীদের প্রতিবাদ, ভারতীয় জাতীয়তাবাদী যারা সৈনিক ছিলেন, আমরা এখানে বলছি যারা স্বাধীনতা সংগ্রামের কর্ণধার ছিলেন, তারা কিন্তু এই বিষয়টাকে কখনোই মেনে নেননি যে ব্রিটিশ ভারতবর্ষে যেটা বলছে যে আইনের শাসন প্রতিষ্ঠা করেছিল। কারণ দেখা গেছে এখানে ভারতীয় আইনবিদদের ভূমিকাও যথেষ্ট পরিমাণে ছিল, যেটা আমরা আগেও আলোচনা করেছি। তো ভারতীয় আইনবিদদের যথেষ্ট যুক্তিসঙ্গত আচরণ বা আইনের ভূমিকাটা কি হবে দেশ পরিচালনার ক্ষেত্রে, তাহলে সেখানে তাদের ভূমিকাকে আমরা কোনো অবস্থাতেই ছোট করে দেখলে হবে না। কেমন? আর যে তাদের আইনগত যে ত্রুটি ছিল তা সেটা তো অবশ্যই ছিল। এরপর দেখা যাচ্ছে যখন ভারত স্বাধীন হলো, স্বাধীনোত্তর ভারতে আইন ব্যবস্থার আমূল পরিবর্তন হলো। তোমরা সবাই জানো, আমরা যে প্রথম অধ্যায়ে যেগুলো পড়েছিলাম যে ভারতীয় সংবিধানের বিষয়ে, ভারতীয় সংবিধান 1949 সালে 1949-এ যেটাকে অ্যাকসেপ্ট করা হয়েছিল আর এটা এনফোর্স করা হয়েছিল, এটা কার্যকরী করা হয় 1950 সাল থেকে। সেই তখন থেকে ভারতীয় সংবিধান হিসাবে দেশের শাসন ব্যবস্থা পরিচালিত হয়ে আসছে। তাহলে স্বাধীনোত্তর ভারতে বহু ধরনের নতুন নতুন আইন প্রবর্তিত হয়েছে, সেই অনুযায়ী দেশের শাসন ব্যবস্থা প্রচলিত হচ্ছে, প্রয়োজনে তার পরিবর্ধন করা হচ্ছে। তো সেইভাবে আইনের সমতা রক্ষার যথেষ্ট চেষ্টাই চলেছে, সেই বিষয়ে আমরা একমত। এখন আমরা দেখে নেব যে আইন তৈরির বিষয়টা, নতুন আইন কিভাবে তৈরি হয়। এই বিষয়ে নিশ্চয়ই তোমাদের কিছুটা ধারণা থেকে থাকবে। আমরা একটু দেখে নিই যে কোনো নতুন আইন যখন তৈরি হয় তখন সেটা কিভাবে হয় বা তার পরিপ্রেক্ষিত কি থাকে। ঠিক আছে, এটা আমরা একটু দেখে নিচ্ছি। এখন আমরা দেখে নেব যে কোনো নতুন আইন কিভাবে তৈরি হয়ে থাকে। হাউ ডু নিউ লজ কাম অ্যাবাউট। এখানে প্রথমেই আমাদের যে জিনিসটা বলতে হয় যে যেহেতু সমাজ ব্যবস্থা, অর্থনৈতিক রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তনশীল, তাহলে সমাজের তরফ থেকে যখন কোনো ডিমান্ড আসে যে কোনো ধরনের একটা পরিবর্তিত পরিস্থিতিতে পুরনো আইনটা আর কার্যকরী করা যাচ্ছে না বা নতুন একটা নিয়ম সৃষ্টি করার প্রয়োজন হচ্ছে, সেই সোশ্যাল ডিমান্ড এখানে আইন তৈরির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। আমরা সবাই জানি এখানে ভারতের কেন্দ্রীয় আইন বিভাগ, যেটা সেন্ট্রাল লেজিসলেচার যাকে বলা হয়, দ্যাট ইজ দ্য পার্লিয়ামেন্ট। ইন ইন্ডিয়া পার্লিয়ামেন্ট প্লেজ দ্য মেজর রোল, দ্য মেন রোল ফর মেকিং অফ দ্য নিউ লজ। নতুন আইন তৈরি করার ক্ষেত্রে আমাদের যে পার্লিয়ামেন্ট রয়েছে, যাকে বলা হয় কেন্দ্রীয় আইন বিভাগ, সেটাই মূলত প্রধান ভূমিকা নিয়ে থাকে। কিন্তু এই যে নতুন আইন তৈরি করা, তার জন্য সমাজ ব্যবস্থা থেকে যে ডিমান্ড আসছে, যে আবেদন আসছে, সেটাকে কিন্তু কম গুরুত্ব দিলে চলে না, চলবে না। অনেক সময় দেখা যায় কি, যে কোনো একটা পরিবর্তিত পরিস্থিতিতে একটা নতুন নিয়মের প্রয়োজন হচ্ছে, তখন সেটা কিভাবে যাবে? সমাজ থেকেই যাবে। যে স্থানীয় প্রতিনিধিরা রয়েছেন সমাজ স্তরে, বিভিন্ন স্তরে, রাজ্য স্তরে বা কেন্দ্রীয় স্তরে, সেই প্রতিনিধিদের মাধ্যমে সেই দাবিটা, জনগণের দাবিটা যাবে কোথায়? কেন্দ্রীয় আইন বিভাগে, দ্যাট ইজ দ্য পার্লিয়ামেন্ট। তো সেখানে এই বিষয়ে আলোচিত হবে। তো যেটা বলছিলাম যে নতুন আইন তৈরি করার ক্ষেত্রে কতগুলো পর্যায় রয়েছে। প্রথমত যেটা বলছি যে সমাজ ব্যবস্থা থেকে যখন কোনো নতুন দাবি আসলো যে একটা নতুন নিয়ম করা প্রয়োজন, সেই নিয়মটাই তো কি, নিয়মটা আলটিমেটলি ফাইনালি সেটা আইন হয়ে গেল, দ্যাট বিকামস এ ল। তো প্রথম পর্যায়টা কি, যে দাবিটা আসলো সেই দাবিটা বিল হিসাবে, অ্যাজ এ বিল ইট ইজ এস্টাবলিশড ইন ওয়ান অফ দ্য হাউজেস। যে কোনো একটা হাউসে, তোমরা সবাই জানো, এটা পড়া হয়ে গেছে তোমাদের, ইন্ডিয়ান পার্লিয়ামেন্ট আমরা আগের অধ্যায়ে দেখেছি। ওকে, হোয়াই ডু উই নিড এ পার্লিয়ামেন্ট? তাহলে সেই পার্লিয়ামেন্ট পড়ার সময় তোমাদের এই ধারণাটা হয়ে গেছে যে ভারতীয় পার্লিয়ামেন্টের গঠনটা কিভাবে হয়। ছাত্রছাত্রীরা মনে আছে তো নিশ্চয়ই যে পার্লামেন্টের দুটো বিভাগ থাকে, দুটো হাউস যাদেরকে বলা হয় আপার হাউস অ্যান্ড দ্য লোয়ার হাউস, যে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ। রাজ্যসভাকে আমরা বলি উচ্চ কক্ষ এবং লোকসভাকে নিম্ন কক্ষ বলা হয়ে থাকে। তাহলে যে কোনো একটা বিল, ঠিক আছে, যেটা নাকি দাবি আসছে যে নতুন একটা আইন তৈরি করতে হবে, সেটাকে বিল আকারে, অ্যাজ এ বিল ইট ইজ প্রডিউসড আইদার ইন দ্য লোকসভা অর ইন দ্য রাজ্যসভা, মানে রাজ্যসভা অথবা লোকসভাতে এটাকে উত্থাপন করা হয়। যখন কোনো একটা বিল লোকসভা বা রাজ্যসভাতে আলোচনার জন্য গেল, তখন এটা নিয়ে যথেষ্ট আলোচনা হবে, এক্সটেন্সিভ ডিসকাশন উইল গো অন দ্য বিল। সেই বিলটা নিয়ে বিশেষ আলোচনা হবে যে হাউজে সেটা গেল। এবার সেখানে ভোটাভুটি হবে। ওকে, দেয়ার উইল বি ডিসিশন মেকিং, যে এই
বিলের সপক্ষে কতজন সমর্থনে রয়েছে, ঠিক আছে, সেই বিষয়ে ভোটাভুটি হবে। যদি দেখা যায় যে বেশিরভাগ প্রার্থীরাই এখানে, বেশিরভাগ সদস্যরাই, মনে করো লোকসভায় প্রথম বিলটা গেল, তাহলে লোকসভার বেশিরভাগ সদস্যরা যদি সেই বিলের সপক্ষে মতামত দেয়, তাহলে বুঝতে হবে যে লোকসভায় বিলটা পাস হয়ে গেল। ওকে, দ্য লোকসভা হ্যাজ পাসড দ্য বিল। এখন সেটা কি হবে? সেই বিলটা যাবে আরেকটা হাউসে, দ্যাট ইজ ইন দ্য রাজ্যসভা। ওকে, আবার ঠিক উল্টো হতে পারে, বিলটা প্রথম রাজ্যসভাতেও যেতে পারে, ঠিক আছে। তাহলে বিষয়টা কি হচ্ছে দেখো, প্রথম যদি লোকসভাতে যায়, ওকে, তারপর সেটা সেখান থেকে রাজ্যসভাতে যাবে, এবং ফাইনালি কার কাছে যাবে? যার সিগনেচার ছাড়া, যার সম্মতি ছাড়া কোনো বিল আইন হতে পারে না। তোমরা নিশ্চয়ই জানো তিনি হচ্ছেন কে? হি ইজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ওকে, তাহলে এই হলো গিয়ে পর্যায়। তাহলে প্রথম আইনটা লোকসভাতেও আসতে পারে, উঠলে তারপর সেটা যাবে কোথায়? রাজ্যসভাতে। এবার রাজ্যসভায় যখন আলোচনা হচ্ছে, রাজ্যসভাতেও মনে করো বেশিরভাগ সদস্য সেই বিলকে সমর্থন করলো, সাপোর্ট জানালো, তখন সেটা চলে যাবে রাষ্ট্রপতির কাছে। ইট উইল গো টু দ্য প্রেসিডেন্ট। তখন প্রেসিডেন্ট যখন এটাতে সম্মতি জানাবেন, তিনি সিগনেচার করবেন, দ্যাট উইল বিকাম এ ল। ঠিক আছে, কিন্তু বিষয়টা যত আমি সহজভাবে বললাম, বিষয়টা সবসময় অতটা সহজভাবে হয় না। কারণ আমরা তো বলছি যে সমর্থন জানালে, এখন যদি সমর্থন না জানায়, তখন সেটার উপর আবার ডিসকাশন হবে, এমনকি রিজেক্টও হতে পারে। তাহলে পুনরায় বিচার বিবেচনা করে, যেটা বলছিলাম, মনে করো লোকসভায় পাশ হওয়ার পরেও কিন্তু যখন রাজ্যসভায় গেল, বা রাজ্যসভায় পাশ হওয়ার পরে যখন লোকসভায় গেল, তখন সেখান থেকে বিভিন্ন সাজেশন দিয়ে, তাদের মতামত জানিয়ে সেটা আবার আগের হাউসে চলে আসতে পারে। ঠিক আছে, যদি লোকসভা থেকে রাজ্যসভায় পাঠানো হয়, তাহলে রাজ্যসভায় সেটা আলোচনার পরে সেটা আবার লোকসভায় পাঠিয়ে দিতে পারে। তবে এটার কিছু নিয়মকানুন আছে, ঠিক আছে। তো যখন তারা পাঠিয়ে দিল, তখন সেখানে লোকসভা তাদের যে সিদ্ধান্তগুলো বা তাদের যে মতামতগুলো, এগুলো রাখতেও পারে, আবার নাও রাখতে পারে। হয়তো কিছুটা রাখলেও সেই ক্ষেত্রে তখন আলটিমেটলি ইট উইল গো টু দ্য প্রেসিডেন্ট, হুজ সিগনেচার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু মেক ইট এ ল। তখন সেটা আইনে পরিণত হবে। তাহলে বুঝতে পারছো যে কেন্দ্রীয় আইন বিভাগের ভূমিকাটা এখানে কত বড়। ওকে, দ্য সেন্ট্রাল লেজিসলেচার প্লেজ দ্য মেজর রোল ইন ফরমেশন অফ নিউ লজ ইন আওয়ার কান্ট্রি। ওকে, তাহলে এই বিষয়টা এখানে আমাদের মনে রাখতে হবে। আরেকটা যেটা বলছিলাম যে টু বি সেন্সিটিভ টু দ্য পাবলিক ডিমান্ড, খুব ইম্পর্টেন্ট বিষয় আমাদের এখানের বিষয়টা, যেটা বলছি টু বি সেন্সিটিভ, যে জনগণ যে ডিমান্ড জানাচ্ছে, জনগণের যে দাবি যে নতুন আইন তৈরির বিষয়ে বা নতুন একটা নিয়ম সৃষ্টির ক্ষেত্রে, তখন সেখানে যদি সরকার যথেষ্ট গুরুত্ব না দেয়, তাহলে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে। কারণ কি? কারণ গণতন্ত্রে জনগণের হাতেই রয়েছে মূল ক্ষমতা। জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই তো পার্লামেন্টে রয়েছেন। তাহলে জনগণ যেখানে ডিমান্ডটা জানাবে, তখন সেই বিষয়টার প্রতি সরকারকে সেন্সিটিভ হতে হবে, যথেষ্টভাবে এটার প্রতি গুরুত্ব দিতে হবে। এরপর সেটা যাবে বিল হিসাবে পার্লামেন্টে, সেখানে আলোচনা হবে। কিন্তু যদি জনগণের বিষয়টাকে, জনগণের ডিমান্ডকে গুরুত্ব দেওয়া না হয়, সেই ক্ষেত্রে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে। এখানে আমরা একটা এক্সাম্পল হিসেবে একটা বিষয় আলোচনা করতে পারি। এখানে আমাদের বইয়ে যেটা আছে যে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট। আমরা বিভিন্ন সময় দেখে থাকি যে আমাদের সমাজে নারীরা বিভিন্নভাবে অত্যাচারিত, লাঞ্ছিত হন। সেটা কোনো পরিবারের ক্ষেত্রেই হোক বা সামগ্রিক অর্থে সমাজের কথাই বলো, যে সমাজের দৃষ্টিভঙ্গির কারণে সমাজে অনেক মহিলারা নির্যাতিত, লাঞ্ছিত হয়ে থাকেন, এমনকি শারীরিকভাবে নির্যাতিত হয়ে থাকেন। ওকে, সামটাইমস দে আর সেক্সুয়ালি হ্যারাসড, ঠিক আছে, তাদেরকে বিভিন্নভাবে নিপীড়ন করা হয়ে থাকে। তো এসবের বিরুদ্ধে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট নামে একটা যে গার্হস্থ্য হিংসা, তার বিরুদ্ধে একটা আইন তৈরি হয়েছে। এই যে আইনটা তৈরি হয়েছে, এটা কিন্তু একদিনেই হয়ে যায়নি। ওই যে বললাম পাবলিক ডিমান্ড, সেই পাবলিক ডিমান্ড থেকে এটা ধীরে ধীরে বিভিন্ন উইমেন্স কমিশন, মহিলা কমিশন বলো, বিভিন্ন ধরনের উইমেন্স অর্গানাইজেশন, বিভিন্ন মহিলা সংগঠন বলো, বা সমাজের বিভিন্ন স্তর থেকে এই বিষয়ে যথেষ্ট দাবি জানানো হয়েছে। এটা অনেক আগে থেকেই শুরু হয়েছে। 2002 যদি আমরা ধরি, তাহলে দেখতে পাবো তখন থেকেই এই বিষয়ে বিভিন্ন ধরনের মহিলা সংগঠনগুলো তাদের দাবি জানাতে শুরু করেছে যে মহিলাদেরকে গার্হস্থ্য জীবনে নিরাপত্তা দিতে হবে, তাদের উপর কোনোরকমভাবে শারীরিক, মানসিক, যৌন নিপীড়ন চালানো যাবে না। অনেক সময় দেখা যায় এটার আরও একটা দিক রয়েছে,
অনেক সময় দেখা যায় কি একজন বৃদ্ধ মহিলা, তাকে হয়তো তার ছেলেমেয়েরা দেখছে না ঠিকভাবে, এখন তিনি কি করবেন? তিনি সারাটা জীবন যে সংসারের জন্য দিলেন সেই পরিবারের ছেলেমেয়েরাই তাকে দেখছে না, তাকে তাড়িয়ে দিচ্ছে। ওকে, যেটাকে বলছে তাকে যে মানে শেয়ারিং হাউস, এই ব্যবস্থাটাও তার জন্য থাকছে না, তখন তিনি কি করবেন? এটাও এক ধরনের গার্হস্থ্য হিংসার পর্যায়েই পড়ে থাকে। এজন্য যেটা বলছিলাম যে বিভিন্ন সমাজের বিভিন্ন স্তর থেকে মহিলারা অনেক আগে থেকেই দাবি জানিয়ে আসছিলেন যে মহিলাদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে আমাদের মানে প্রচলিত সমাজ ব্যবস্থার মাধ্যমে। তাহলে এভাবে চলতে চলতে যেটা গেল, আস্তে 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 সেটা পার্লামেন্টে গেল, সেখানে আলোচনা হলো, সেখানে দেখা গেল যে এই বিষয়ে যথেষ্ট আলাপ আলোচনার পরে পরবর্তী সময়ে 2006 ইয়ারে 2006-এ ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট নামে একটা আইন প্রবর্তিত হলো। এটা তোমাদের ভালো করে মনে রাখতে হবে, দ্য ইয়ার 2006, ওকে ওকে, ওয়েন দ্য ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট ওয়াজ বিকেম, ইটস অ্যান অ্যাক্ট, ওকে, একটা আইন হিসাবে পরিগণিত হলো, যার ফলে কি হবে? যদি কেউ শারীরিকভাবে বা মানসিকভাবে বা যে কোনোভাবে নিপীড়ন করে মহিলাদেরকে, তাহলে এটা শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে। বুঝতে পারছো বিষয়টা? এভাবে একটা ল তৈরি হতে পারে। তো এই গেল যে একটা আইন প্রস্তুতির বিষয়। আবার অনেক এটার অন্য আরেকটা দিক রয়েছে। অনেক সময় দেখা যায় যে কোনো কোনো আইন তৈরি হলো যেটা ঠিক জনগণের পছন্দ হচ্ছে না, এমনও হতে পারে। দেখি আমরা বিষয়টা একটু। এখন আমরা দেখে নিই, এমনও কিছু আইন রয়েছে যেগুলো হয়তো পার্লামেন্টে পাস হয়ে গেছে কিন্তু জনগণের ঠিক মনোপুত হচ্ছে না, যেটাকে আমরা বলছি আনপপুলার অ্যান্ড কন্ট্রোভার্সিয়াল ল, যেগুলো ঠিক জনপ্রিয় নয় বা যেটা নিয়ে কনফিউশন রয়ে গেছে, কন্ট্রোভার্সি যাকে বলা হয়, সংশয় রয়ে গেছে, এমনও কিছু আইন পরিণত হতে পারে। যেমন একটা জিনিস দেখো, যেমন হেলমেট পরার বিষয়টা নিয়ে, যারা বাইক বা স্কুটার চালায় তাদের কি হেলমেট পরাটা কম্পালসারি? ট্রাফিক নিয়ম বা বিধি অনুসারে যিনি বাইক চালাবেন বা মোটরসাইকেল চালাবেন তাকে কিন্তু হেলমেট পরিধান করতেই হবে, এমনকি তার পেছনে যিনি বসবেন তাকেও হেলমেট পরতে হয়। নিজের সুরক্ষার জন্য এটা এই ট্রাফিক বিধিটা রয়েছে। এখন দেখো, যিনি শিখ, যিনি পাগড়ি পরেন, তিনি কি করে হেলমেট পরিধান করবেন? তার পক্ষে তো হেলমেট পরিধান করা সম্ভব নয়। তাহলে এখানে আলাদা প্রভিশন রয়েছে তার জন্য, মানে যিনি শিখ হবেন তার পাগড়িটাই হেলমেটের হিসাবে কাজ করবে, তার জন্য হেলমেট পরাটা কম্পালসারি নয়। আমি ছোট্ট একটা উদাহরণ হিসেবে বললাম, আশা করি বুঝতে পেরেছো। এমনিভাবেই আমাদের বইয়ে আরেকটা বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে যেটাকে আনপপুলার বা কন্ট্রোভার্সিয়াল ল বলা হচ্ছে। যেমন যেমন মিউনিসিপ্যাল লর মধ্যে একটা জিনিস রয়েছে, স্ট্রিট ভেন্ডিং ইজ ইলিগেল, মানে রাস্তার সাইডে বসে দোকানিদের যে প্রসরা সাজিয়ে বসে সেটাকে বেআইনি বলা হয়ে থাকে। মানে রাস্তার সাইডে কোনো জিনিস বিক্রি করা যাবে না, তোমার প্রতিষ্ঠিত দোকান থাকতে হবে। এই বিষয়টাকেও জনগণ যেমন ঠিকভাবে নিতে পারে না, আবার এই ব্যবসার সঙ্গে যে যারা স্ট্রিট ভেন্ডিংয়ের সঙ্গে জড়িত, মানে যারা হয়তো ঘুরে ঘুরে বিক্রি করেন বা রাস্তার সাইডে ছোট্ট দোকান সাজিয়ে বসেন, তারাও এই জিনিসটা ঠিকভাবে মেনে নিতে পারেন না। কারণ কি? কারণ এটাই তাদের জীবিকা, এর মাধ্যমেই তার সংসারটা চলে। তাহলে তাকে ওই বৃত্তি থেকে সরিয়ে দিলে তিনি কি করবেন? হ্যাঁ, এর পক্ষে যুক্তি হলো যে মানুষের হাঁটার জন্য বা ফুটপাথ বা যেটাই হোক, মানুষের জন্য অনেকটা ওপেন স্পেস প্রয়োজন। তো মানুষ তো আর রাস্তায় হাঁটতে পারবে না, যেখানে গাড়ি ঘোড়া চলছে সেখানে মানুষ হাঁটবে কী করে? তাহলে মানুষের হাঁটার জায়গাটা কোথায়? তো মানুষ যেখানে হাঁটবে সেখানে যদি দোকান সাজিয়ে বসে তাহলে তো একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে, ট্রাফিক নিয়ম গণ্ডগোল হয়ে যাবে, ঠিক কি না? তাহলে সেই জিনিসটাকে কন্ট্রোল করার জন্য কি করা হয়েছে যে স্ট্রিট ভেন্ডিং ইজ ইলিগেল বলে একটা মিউনিসিপ্যাল ল রয়েছে। কিন্তু আমরা যদি একটা জিনিস দেখি, সবাই জানো বিষয়টা, মনে করো তোমার কোনো একটা ছোট্ট একটা জিনিস প্রয়োজন, তুমি একটা রুমাল কিনবে, তাহলে তুমি একটা দোকানে গিয়ে সেটা কিনতে হয়তো অনেকটা সময়ের প্রয়োজন হতে পারে। সেটা তুমি যদি রোড সাইডে পেয়ে যাও, আমি শহরাঞ্চলের কথা বলছি, রোড সাইডে পেয়ে যাও, তাহলে খুব সহজে এটাকে অ্যাক্সেস করা গেল, কিনে নিতে পারলে তোমার সময়টাও বাঁচলো, তুমি ঠিক আছে, সময় নষ্ট হলো না, পাশাপাশি সেই দোকানিরও কিছুটা প্রফিট হলো, লাভ হলো। তাহলে এই যে একটা মানে পারস্পরিক দেওয়া নেওয়ার বিষয়টা, তোমারও সময় বাঁচলো, ওরও ব্যবসাটা হলো। এখন যে মিউনিসিপ্যাল লর মাধ্যমে এই স্ট্রিট ভেন্ডিংটা যদি না করে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? তাহলে সেক্ষেত্রে মানুষেরও মানে সাধারণ মানুষেরও অনেকটা অসুবিধা হতে পারে, ঠিক কি না? তো আবার এটার পক্ষে যেটা বলা হচ্ছে যে এজন্য এটাকে বলা হচ্ছে কন্ট্রোভার্সিয়াল, মানে ঠিক কোনটা ভালো হবে এটা যেন ঠিক বোঝা যাচ্ছে না।
যেহেতু মানুষের হাঁটার জন্য রাস্তা প্রয়োজন, তাহলে সেখানে তো আর ব্যবসা করা চলে না। তো এই হলো বিষয়টা। তো এমন কিছু কিছু বিষয় রয়ে গেছে। তো আরও বৃহত্তর বিষয়ও হতে পারে, যে কন্ট্রোভার্সি হতে পারে আইন সম্পর্কে। তখন সেক্ষেত্রে কি করা যাবে? তখন সেক্ষেত্রে কোর্ট ডিসিশন নিতে পারে। কোর্ট ক্যান টেক দ্য ডিসিশন। ইউ নো, there is high court in every state, there is supreme court at the highest level, at the apex level of our country there is supreme court, সর্বোচ্চ স্তরে সুপ্রিম কোর্ট রয়েছে। তো অনেক সময় বিভিন্ন ধরনের আইন নিয়ে সমস্যা দেখা দিলে বা স্টেট টু কান্ট্রির মধ্যে যদি কোনো ধরনের কোনো একটা রাজ্যের সঙ্গে রাষ্ট্রের আইনগত বিষয়ে ঝামেলা দেখা দেয়, সংশয় দেখা দেয়, তখন সুপ্রিম কোর্ট সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। তখন আবার কি হবে? তখন আবার সেই বিষয়টা পার্লামেন্টে আলোচনা হবে, প্রয়োজনে মডিফিকেশন হতে পারে, যেটাকে আমরা কি বলি সাংবিধানিক ভাষায় অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, সাংবিধানিক সংশোধন। এই বিষয়গুলিও এখানে থাকতে পারে। তাহলে আমরা আইন সম্পর্কিত আলোচনায় কি কি দেখলাম? যে আইনটা কিভাবে তৈরি হয়, এখানে জনগণের ভূমিকাটা কি, এখানে পার্লামেন্টের ভূমিকাটা কি, ঠিক আছে, পার্লামেন্টের হাউসগুলোতে কিভাবে এ নিয়ে আলোচনা হয়, কিভাবে একটা বিল আইনে পরিণত হয়, যেটা প্রথম থাকে বিল, ফাইনালি আফটার সাইনিং অফ দ্য প্রেসিডেন্ট ইট বিকামস এ ল। মোটামুটি তোমাদের অনেকটাই ধারণা হয়ে গেছে আশা করি। এখন আমি কিছু প্রশ্ন বলবো, এই প্রশ্নগুলি তোমরা ভালোভাবে প্রস্তুত করে নেবে যদি আলোচনাটা মনোযোগ দিয়ে শুনে থাকো। প্লাস তোমাদের কাছে বই তো রয়েই গেছে, সবাই বই পেয়ে গেছো নিশ্চয়ই, স্কুলে স্কুলে বই দেওয়া হয়ে গেছে। এখন এই বইগুলোর ভিত্তিতে তোমাদের টেক্সট বইগুলো একটু ভালো করে পড়ে এরপর আমরা যা আজকে আলোচনা করলাম তার ভিত্তিতে তোমাদের উত্তরগুলো তৈরি করা খুব সহজ হয়ে যাবে। যেমন প্রথমত আমরা যদি বলি যে আইন রচনার ক্ষেত্রে কার ভূমিকা সর্বাগ্রগণ্য, মানে কে আইন রচনার ক্ষেত্রে সবচেয়ে প্রধান ভূমিকা নিয়ে থাকেন, বা কোন প্রতিষ্ঠান, হ্যাঁ, বা কোন সংস্থা, তাহলে উত্তরটা কি হবে? ছাত্রছাত্রীরা তোমাদের জানা হয়ে গেছে নিশ্চয়ই বিষয়টা। সেটা কি হবে? যে কেন্দ্রীয় আইন বিভাগ বা পার্লামেন্ট আমরা যাকে বলি, ঠিক আছে। এখানে থাকতে পারে আবার সেই পার্লামেন্টের থেকে প্রশ্ন থাকতে পারে যে পার্লামেন্টে কয়টি বিভাগ রয়েছে, বা পার্লামেন্টের উচ্চ কক্ষের নাম কি, নিম্ন কক্ষের নাম কি, ঠিক আছে। আবার এমনও বিষয় থাকতে পারে যে আইন রচনার ক্ষেত্রে জনগণের ভূমিকা কি, বা পাবলিক ডিমান্ড, হোয়াট ইজ দ্য রোল অফ পাবলিক ডিমান্ড ইন মেকিং লজ, আইন রচনায় মানুষের ভূমিকাটা কি। এখানেও একটা গুরুত্বপূর্ণ বিষয়, জনগণের ভূমিকাটাকে এখানে বিশেষ গুরুত্ব দিতে হয়। তোমরা জানো যে জনগণের দাবির ভিত্তিতেই আইন তৈরি হয়ে থাকে। আরও একটা বিষয়ে প্রশ্ন হয়ে থাকে, তোমরা যদি দেখো বিভিন্ন বিষয়, যেহেতু এগুলো এনসিইআরটির বই, তাহলে স্যাম্পল পেপার তোমরা দেখে থাকতে পারবে। এখানে দেখবে যে আনপপুলার বা কন্ট্রোভার্সিয়াল ল বলতে কি বুঝো। আনপপুলার ল মানে যেগুলো ঠিক জনপ্রিয় নয়, হ্যাঁ, মানে জনপ্রিয় নয় এমন আইন কোনগুলো, বা কন্ট্রোভার্সিয়াল ল কোনগুলো, ঠিক আছে, অসঙ্গতিপূর্ণ আইনগুলো কি, বা সেগুলো থেকে পরিত্রাণের উপায় কি। তো এসব বিষয়গুলো নিয়ে তোমরা যদি কিছু প্রশ্নের উত্তর তৈরি করে ফেলো, তাহলে তোমাদের পরীক্ষায় এগুলো খুব সহজ হয়ে যাবে, এগুলো খুব সহজেই উত্তর করতে পারবে। টেক্সট বইটা ভালো করে পড়ে নিও, আর আলোচনার মাধ্যমে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এখান থেকে মূল কী প্রশ্নগুলো থাকতে পারে। সবাই ভালো থাকবে, খুব ভালোভাবে পড়াশোনা করবে। থ্যাংক ইউ অল।